আস্থা রাখতে পারছেন না, ওনারা বিদেশে চলে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার সহ কিছুদিন পর পর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা দাগে ব্রোকেন স্টেট, একটা ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে, প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না। যারা সচ্ছল আছেন, সামর্থ্যবান আছেন, তারাও আস্থা রাখতে পারছেন না। যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্য সেবা ব্যবস্থাটা সার্ভ করতে পারছে। এই বাস্তবতায় আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনে কিছু প্রপোজাল দেখেছি। আমাদের প্রপোজালটা 25 পাতা লম্বা, অনেক এভিডেন্স, অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি। আমি এখানে মোটা দাগে 5টা কথা বলবো, যেটা আমরা যে সংস্কারগুলো আমরা চাই। প্রথমত, যদি কারো এমার্জেন্সি হয়, যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয়, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, তখন দ্রুততম সময়ে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন, তার একটা কাগজ নিয়ে যেতে হয়। তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে, থাকতেছে না। তো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে। ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে। তো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে। আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে, যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটার অ্যাক্সেস থাকবে। রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে। এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না। তার রোগ অনুযায়ী, তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো, সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে। তার পকেটে টাকা আছে কিনা, সে কি রিক্সা চালায়, সে কি কৃষক নাকি সে মন্ত্রী, সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না। চিকিৎসা হবে তার রোগের উপরে, তার প্রয়োজনীয়তার উপরে। এইটাই আমরা স্বপ্ন দেখি। এবং আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কিভাবে বিশ্বমানের হতে পারে, আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রেসিশন মেডিসিনের দিকে, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে, বায়োব্যাংক করা, সেই ব্যাপারে আমরা প্রপোজাল দিয়েছি। ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেই জায়গায় কিছু প্রপোজাল আছে। আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা, বিশ্বমানের সেবা কিভাবে নিশ্চিত করতে পারি, যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না, সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি। এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয়, এখন এটা সম্ভব না, আমাদের বাস্তবতা এটা সম্ভব না। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য তো আমাদের অধিকার, এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো। তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই প্রপোজালগুলো আমরা দিয়েছি, এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আজকে আমরা শুরু করছি, কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো। We will continue our journey যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো। আমি কোশ্চেন করি, আবার হাসান মিসবাহ পয়েন্টের কথা বলেছেন, প্রশ্নটা শেষ হোক তারপরে ভাই মাঝখানে আর কথা শেষ করেন, না পয়েন্ট শেষ হয়। আমি তো বলছি পয়েন্ট শেষ হয়। আপনারা 25 পাতা মানে সুপারিশ দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কোন বিষয়গুলোকে মানে খুবই জরুরি, এবং এই 25 পাতার একেবারে শুরুর দিকে কি আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি তুলে ধরলাম, যেখানে আমাদের প্রাথমিক হচ্ছে এমার্জেন্সি। সামনের দিকে সামনে বলুন। আমাদের যখন কোনো এমার্জেন্সি হয়, কারো হার্ট অ্যাটাক হলো, কারো স্ট্রোক হলো, তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করব, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের পুরো কেয়ার ব্যবস্থা, এটা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের ঢেলে সাজাতে হবে, যাতে প্রান্তিক মানুষের জন্য এবং সব লেভেলের, সব স্তরের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে পারে। তার যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তার স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে, চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে। এইটার জন্য যে যে মেকানিজম প্রয়োজন সেগুলো আমরা আমাদের আমরা দেখছি যে একেবারে আপনারা প্রাইমারি হেলথ কেয়ারকে মনে খুব একটা গুরুত্ব দেন নাই, বাদ দিয়েছেন হয়তো, কিন্তু আমি জানি না
স্বাস্থ্য অনেক বড় বিষয়। এখন আমাদের একটা মানুষ বাড়ির কাছে তার স্বাস্থ্যসেবা ইউনিয়ন সাব সেন্টার বা কমিউনিটি ক্লিনিক, সেই জায়গাগুলোতেও কিন্তু এখন অনেক সেবা দেওয়া হয়, অনেক সেবা দেওয়া হচ্ছে না, অনেক ঘাটতি আছে। আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক ধরনের সংকট, এই সংকটগুলো যদি আমরা মোকাবিলা করতে পারতাম, জেলা সদরের চাপ কম করতো, জেলা সদরের কোনো সুবিধা থাকলে বিস্তারিত বা ঢাকামুখী মানুষ কম হতো। তো ঢাকা মেডিকেলে এমন এমন রোগী আসে যেগুলো রেফার করা মানে উপজেলা পর্যায়ে করা দরকার ছিল। সুতরাং প্রাইমারি হেলথ কেয়ারকে আপনার কতটা গুরুত্ব দিয়েছেন? এই এক্সাক্ট এই সমস্যাটাই আমরা আমাদের প্রপোজালে ভাই, এটা সলিউশন কিভাবে হতে পারে সেটা তৈরি করেছি। আমি শুরুতেই যেমন বললাম যে আমাদের হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে থাকে, এটা অনেক সরকারি হাসপাতালের ছিল। এই জায়গাটার অনেক অনেক বড় একটা কারণ আমাদের প্রাইমারি সেকেন্ডারি কেয়ারের স্ট্রেংথেনিংটা করা। সেটা আমাদের প্রপোজালে খুব ডিটেইল ভাবে আমরা দিয়েছি, যাতে আমাদের প্রাইমারি কেয়ার খুব শক্তিশালী হয়, যাতে ওরা আমাদের যে কন্ডিশনগুলো সিম্পল কেসেসগুলো যদি ডিল করে ফেলতে পারে, তখন আমার ঢাকা মেডিকেল পর্যন্ত, আমার হৃদরোগ পর্যন্ত অনেক চাপ কমে যাবে। যেখানে কমপ্লেক্স কেসেস যেটা আসলেই আমার ঢাকা মেডিকেলে আসা দরকার, আসলেই আমার হৃদরোগে আসা দরকার, সেটা কতটুকু চাপ ওরা নিতে পারে সেই পর্যন্ত থাকুক। কিন্তু যেগুলো আমাদের প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে ডিল করা সম্ভব, সেগুলো যাতে আমরা করতে পারি। এই নিয়ে আমাদের কিন্তু একটা অন্যতম আমাদের 7টা বা 5টা ইয়ার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য ট্রিটমেন্ট। ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? রেফারেল সিস্টেমের পার্ট। যেমন মনে করেন আমাদের এখানে হার্ট অ্যাটাক করে একটা রোগী আসলো, হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট কিন্তু আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 6 ঘন্টা, 12 ঘন্টা, এই সময়ের উপর কিন্তু রোগীর মৃত্যু যেমন নির্ভরশীল, আবার হার্টে কতটুকু সে ভালো থাকবে, ভবিষ্যতে হার্ট ফেল হবে কিনা এটাও কিন্তু নির্ভরশীল। সাথে সাথে যেমন ধরেন ব্রেন স্ট্রোক করা রোগী, একটা রোগী ব্রেন স্ট্রোক করলো, সে দিনাজপুর থেকে আসতেছে, আস্তে আস্তে কিন্তু 2 দিন 1 দিন চলে যাচ্ছে রাস্তার মধ্যে। এখন এই রোগীটা কিন্তু 4 ঘন্টার মধ্যে আসলে তাকে যদি আমরা ইনজেকশন, দামি ইনজেকশন দিতে পারি, এই রোগীটা কিন্তু একসাথে প্যারালাইসিস করে নাও থাকতে পারে যদি রেসপন্স করে, এবং রেসপন্স ভালো। এই রেসপন্সটা হইলে রোগী কিন্তু আর স্ট্রোক করে পড়ে থাকতে হবে বিছানায়। তাহলে এটা কেন হচ্ছে? গোল্ডেন আওয়ার কাজে লাগানোর জন্য যখন আমার রেফারেল সিস্টেমটা অ্যাক্টিভেট থাকে, ডিসেন্ট্রালাইজেশন আর যে ট্রিটমেন্ট ডাকা হচ্ছে, আমার কিন্তু বগুড়ার ডাক্তার, দিনাজপুরের ডাক্তার, কুষ্টিয়ার ডাক্তার জানেই না যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে। সে লাইবিলিটিসও নিচ্ছে না, কারণ ডাক্তারকে আমরা সিকিউরিটি দিতে পারতেছি না, কারণ সে ভাবতেছে যদি দেওয়ার পর এটা খারাপ হয়, তাহলে রোগীর যদি ধরে আমি কি জবাব দেবো? এটা কিন্তু আরেকটা লাইবিলিটি, তাহলে ডক্টর। বাট পেশেন্ট হিসেবে কিন্তু আমরা তাকে এনশিওর করার জন্য এটা আমার দায়িত্ব। এই দায়িত্বটা ডিসেন্ট্রালাইজেশন যদি করা হয়, ঢাকার যে ট্রিটমেন্টটা পাচ্ছে ইমার্জেন্সি বা গোল্ডেন আওয়ার, সেটা যদি পেরিফেরি দিতে পারি, তাহলে তার যেমন লাইফ সেভিং হচ্ছে, আবার তার কিন্তু ক্যাপাবিলিটি বাড়তেছে। আমার ট্রিটমেন্টটা এটা তো দিনাজপুরে তো ঢাকায় এসে পাওয়া 4 ঘন্টায় সম্ভব না। আর আমি তো যে যার ক্যাপাবিলিটি আছে তার কথা চিন্তা করা হচ্ছে, আমার জেনারেল পপুলেশনের কথা আগে রাখতে হবে। এটি তো আমার গভর্নমেন্ট সার্ভিসের একটা আমার অন্যতম টার্গেট। আর চিকিৎসকরা যখন স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা যখন আপনার সাতক্ষীরা, বগুড়া ওখানে যাবে, এটা কিন্তু শুধু ডাক্তারের ব্যাপার না, দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু ওখানে দিতে হবে। আমরা কিন্তু এই প্রস্তাবনাটাই দিলাম যে ডাক্তারকে আমরা বগুড়ায় পাঠিয়ে দিলাম যে শুধু ও যাতে ওই চিকিৎসাটা যে ঢাকায় পাচ্ছে সে যাতে সাতক্ষীরায় পায়, ওটা না। সকল স্বাস্থ্যকর্মী পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই যাতে চেঞ্জ হয়, যে চিকিৎসা আমি এখানে বসে রাজধানীর প্রাণকেন্দ্রে বসে পাচ্ছি, সে একই চিকিৎসা সে তেতুলিয়াতে বসে পাবে, যাতে পুরো প্রক্রিয়াটাই চেঞ্জ হয়। নেটওয়ার্কিং হিসেবে এটা আমরা চাচ্ছি। এটা বিষয় যে একজনের যখন হার্ট অ্যাটাক হচ্ছে, ও কোথায় যাবে, কোন হাসপাতালে যাবে, কোন হাসপাতালে গেলে চিকিৎসাটা হবে, সেটা জানাটা ডিফিকাল্ট। অ্যাম্বুলেন্স কোথায় পাবে, অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে, সেটা জানা ডিফিকাল্ট। সো আমরা দুইভাবে এটা চিন্তা করছি। একটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সেন্টার থাকবে, যেখান থেকে এই পুরো জিনিসটা কোঅর্ডিনেট করা হবে যে আমার সাতক্ষীরায় যখন কারো হার্ট অ্যাটাক হচ্ছে, ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটমস আসতেছে, অ্যাম্বুলেন্সটা ডিসপ্যাচ হয়ে যাবে, ট্রেন প্যারামেডিক্স থাকবে। আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝাই যে শুধুমাত্র ট্রান্সপোর্ট করছি, কিন্তু ওর ওখানে কিছু লাইফ সেভিং ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেন প্যারামেডিক্স থেকে দ্রুততম সময় নিয়ারেস্ট যে সেন্টার আছে, কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার, সেখানে নিয়ে যাবে। এবং নিয়ারেস্ট কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টারের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করতে হবে, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যাতে না হয়, আমাদের রিজিওনাল সেন্টারগুলো যাতে অ্যাক্টিভেটেড হয় এবং থাকে। সেখানে আমাদের অনেকগুলো নতুন সেন্টার তৈরি করার বিষয় আছে, যাতে আমাদের এই লাইফ সেভিং ট্রিটমেন্ট গুলো সবাই পায়। সেই জন্য রিজিওনাল হাব থাকবে, কিন্তু একটা জায়গা থেকে এটা পুরাটা কোঅর্ডিনেট করা হবে। যার হার্ট অ্যাটাক হয়েছে আর যার একটু কেটে গেছে, সেই জায়গায় যাতে একটু ট্রিয়াজ সিস্টেম থাকে, যার যত দ্রুত প্রয়োজন
সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে, সেটা আমাদের প্রপোজাল আছে। আর 2 নাম্বার যেটা তাসুফ বলছিলেন যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি স্ট্রেনথেন করা, ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে, যে সিম্পল কেসেস কমন কেসেস আমরা যাতে অ্যাডিকুয়েটলি ডিল করতে পারি, ওটা যাতে আবার টার্সিয়ারিতে আমাদের বার্ডেন না হয়। শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই 5টার কথা, 5 নাম্বারটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন, ডাক্তার সহ নার্স সহ যারা আছেন, সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে এবং তাদের যা প্রাপ্য তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী, স্কিল লেভেল অনুযায়ী সেটাও যাতে নিশ্চিত করা যায়। কারণ স্বাস্থ্যসেবা যারা দিবে তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি, তাহলে আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে আমরা ভালো পাবো। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন? যেমন আমাদের দেশের হাসপাতালগুলো সবচাইতে পৃথিবীর সবচাইতে নোংরা থাকে, একটা রাস্তার থেকেও হাসপাতালের পরিবেশ নোংরা থাকে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে একটা গবেষণা আইসিডিতে দেখা গেছে যে 48 ঘন্টার অধিক ভর্তি থাকলে প্রত্যেক 3 রোগীর একজন কোনো না কোনো ইনফেকশনে আক্রান্ত হচ্ছে। এই বিষয়টা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিনিং এর বিষয়টাকে আপনারা কিভাবে করছেন? এটা যদি করা হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে রেটটা কমে আসবে। সেটা আপনারা কিন্তু আমরা ডিফাইন করতে পারি এইভাবে যে আমরা যে ডিসেন্ট্রালাইজেশন করছি, ইনফ্রাস্ট্রাকচার আছে, ডিসেন্ট্রালাইজেশনের সাথে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা জড়িত। কিভাবে? সেটা হচ্ছে যখন আমরা চাচ্ছি যে যেগুলো আমাদের বিভাগীয় মেডিকেল কলেজ, সাপোজ যে ট্রিটমেন্ট আমরা ঢাকা চাচ্ছি সেটা আমরা বিভাগীয় মেডিকেল কলেজগুলোর জন্য আরেকটু ইমপ্রোভাইজেশন করা, ইনফ্রাস্ট্রাকচার সাথে আমার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে যদি এটা করা হয় তাহলে তো আমার ঢাকার উপর চাপটা কমবে। যদি ঢাকার উপর চাপ কমে তাহলে আমার রোগীর বেডে লিস্টে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের সর্বস্তরে তখন আমার এই বিষয়গুলো আসবে এবং এটাকে আমরা হাইলাইট করছি। ডেফিনেটলি এটা ইমার্জেন্সি। আপনি যেটা বলছেন এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা রোগীর জীবনের সাথে সম্পর্কিত। যখন রোগী খারাপ হয়, ইনফেকশন হয়, আইসিইউতে যায়, এটা কিন্তু সুপারিশ করেছে। মোট সুপারিশ হবে না 5টা মোটা লাগে কিছুটা সুপারিশ, বাট এটার মধ্যে অনেকগুলো ওভারল্যাপ আছে ব্রড এরিয়া। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেক বিষয় জানিয়েছেন, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যদি রোগীদের ট্রিটমেন্ট করতে গিয়ে টেস্ট করতে হয়, টেস্টের যে সিন্ডিকেট গুলো আছে, একই টেস্ট আমি এক হসপিটাল কিংবা হচ্ছে ডায়াগনস্টিকে এক এক রকমের দাম দেখি। সেক্ষেত্রে জেলা ভিত্তিক কিছু সংগঠন থাকে যে অ্যামক অ্যাসোসিয়েশন একটা নির্ধারণ করে দেয় দাম, ঢাকাতে আসলে আরেকটা দাম নির্ধারণ করে দেয়। এই যে চিকিৎসা ক্ষেত্রে রোগীদের টেস্টের ক্ষেত্রে একটি টেস্ট প্রয়োজন হয়, সেখানে দেখা যায় 10টা টেস্ট। সেই টেস্ট থেকে আমার চিকিৎসকরা কমিশন বাণিজ্য আছে বলে আমরা অনেকে বিরোধ করি। সেক্ষেত্রে আপনারা কি এই ধরনের কমিশন বাণিজ্য কিংবা টেস্ট নিয়ে রোগীদের হয়রানি করেছেন? আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার যেখানে রোগীর কি প্রয়োজন, কি ধরনের চিকিৎসা প্রয়োজন, আগে কি চিকিৎসা হয়েছে, আগে কি টেস্ট হয়েছে, সবকিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে, কি টেস্ট পাচ্ছে, একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি apparent and visible, and that is one way যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন, একবার টেস্ট করতে হয়, ওই টেস্টটা আবার বারবার করতে হয়, খরচ বাড়ছে। আমরা যখন একটি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে মধ্যে থাকবো তখন এই জায়গাটাতে অটোমেটিক্যালি ওই ইনএফিশিয়েন্সিটা কমে যাবে। তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমার যখন 5টা জায়গায় আমি যাচ্ছি, একটা কন্টিনিউয়াস ট্রেইন নাই যে আমি কিভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নেই। কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে তখন আই ক্যান অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কিনা বা ওষুধ যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কিনা। এটা একটা উপায় ডিজিটাল সিস্টেম করা। এবং আমরা আরেকটা জিনিস সুপারিশ করেছি, একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা, একটা গাইডলাইন বডি তৈরি করা, যাতে আমাদের যে কমন রোগগুলো আছে, কমন কন্ডিশনগুলো আছে, সেটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্য প্রদান করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীদের জন্য সহায়ক হয়। আপনারা যে তিনজন কথা